আজ আমরা জানব অটোমান সাম্রাজ্যের সেই মহাকাব্যিক গল্প, একটা এমন ইতিহাস যা সোনার অক্ষরে লেখা। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই সেই অসাধারণ কাহিনীর গভীরে। ভাবুন তো, একটা সাম্রাজ্য যার শক্তিতে পুরো পৃথিবী কেঁপে উঠত। এটা কোনো গল্প কথা না, এটা একটা বাস্তবতার প্রতিধ্বনি। প্রায় ৬০০ বছর ধরে বিশ্বের বিশাল একটা অংশ শাসন করেছে এই পরাক্রমশালী অটোমান সাম্রাজ্য। কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে আনাতোলিয়ার এক কোণে জন্ম নেওয়া ছোট্ট একটা রাজ্য কি করে একদিন বিশ্বের সেরা সাম্রাজ্যগুলোর একটা হয়ে উঠল? চলুন একেবারে গোড়া থেকে এর উত্তর খোঁজা যাক। তো গল্পটা শুরু হচ্ছে ১৩ শতকের শেষের দিকে। সেলজুক সাম্রাজ্য তখন বেশ দুর্বল হয়ে পড়েছে, আর ঠিক সেই সময়েই দূরদর্শী নেতা প্রথম ওসমানের হাত ধরে এই সাম্রাজ্যের ভিত্তিটা তৈরি হয়। আর এরপর তো একে একে এসেছেন এমন সব বীর সুলতান, যারা নিজেদের বুদ্ধি আর সাহস দিয়ে এই সাম্রাজ্যকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যা ছিল এক কথায় অকল্পনীয়। অটোমানদের ইতিহাসে তো অনেক গৌরব করার মতো ঘটনা আছে, তাই না? কিন্তু একটা ঘটনা সব কিছুকে ছাপিয়ে যায়, আর সেটা হলো কনস্ট্যান্টিনোপল বিজয়। এটা শুধু একটা শহরের পতন ছিল না, এটা ছিল একটা যুগের শেষ আর নতুন আর একটা যুগের শুরু। সত্যি বলতে কি, এটাই ছিল সেই টার্নিং পয়েন্ট, সেই মুহূর্ত যা পুরো বিশ্বের ইতিহাসকেই যেন একটা নতুন দিকে ঘুরিয়ে দেয়। কৌশল, সাহস আর অদম্য ইচ্ছাশক্তির এক অবিশ্বাস্য প্রদর্শনী ছিল এটা। আর এই বিশাল ঘটনার নায়ক কি ছিলেন জানেন? মাত্র ২১ বছর বয়সী এক তরুণ সুলতান দ্বিতীয় মোহাম্মদ, ইতিহাসে যাকে আমরা চিনি ফাতেহ বা বিজেতা নামে। তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, সবচেয়ে বড় লক্ষ্যই ছিল একটাই, কনস্ট্যান্টিনোপল জয় করা। ভাবুন তো, এমন একটা শহর যা সেই সময় সবচেয়ে সুরক্ষিত দুর্গ দিয়ে ঘেরা, যাকে সবাই অজেয় মনে করত। কিন্তু তিনি দেখালেন অবিশ্বাস্য রণকৌশল। বিশাল বিশাল সব কামান তৈরি করা থেকে শুরু করে, ভাবা যায় জলপথ এড়িয়ে মাটির ওপর দিয়ে জাহাজ টেনে নিয়ে গোল্ডেন হর্নে ঢুকে পড়া। এটা তো ছিল এক কথায় মাস্টার স্ট্রোক। এবং হ্যাঁ, তিনি তা করেও দেখিয়েছিলেন। এই একটা বিজয় শুধু বাইজেন্টাইন সাম্রাজ্যেরই পতন ঘটায়নি, বরং অটোমান সাম্রাজ্যকে সারা বিশ্বের কাছে এক অপ্রতিরোধ্য শক্তি হিসাবে প্রতিষ্ঠা করে দিয়েছিল। কিন্তু অটোমানদের গল্প মানেই যে শুধু যুদ্ধ আর রাজ্য জয়, তা কিন্তু একদমই না। এই সাম্রাজ্যটা ছিল জ্ঞান, বিজ্ঞান আর সংস্কৃতিরও এক বিশাল কেন্দ্র, যা কিনা বহু শতাব্দী ধরে পুরো বিশ্বকে আলো দেখিয়েছিল। আসলে অটোমানরা শুধু তলোয়ারের জোরেই শক্তিশালী ছিল না, জ্ঞানের শক্তিও ছিল তাদের অনেক। একদিকে যেমন স্থপতি মিমার সিনানের মতো জিনিয়াসদের বানানো অবিশ্বাস্য সব স্থাপত্য, অন্যদিকে তেমন চিকিৎসাশাস্ত্র আর জ্যোতির্বিজ্ঞানেও তাদের অবদান ছিল অসাধারণ। তারা এমন একটা বিচার ব্যবস্থা তৈরি করেছিল যেখানে নানান ধর্ম আর সংস্কৃতির মানুষ একসাথে শান্তিতে থাকতে পারত। কিন্তু দেখুন, ইতিহাসের এটাই তো নিয়ম, তাই না? প্রত্যেকটা উত্থানের পরেই একটা পতন লেখা থাকে। চলুন এবার এই মহাকাব্যের শেষ অধ্যায়টা দেখি আর বোঝার চেষ্টা করি এখান থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষাটা কি। এত বছর ধরে এত গৌরব, এত দাপট, কিন্তু শেষ পর্যন্ত কি হল? ভেতরের কোন্দল আর সময়ের সাথে সাথে নিজেদের বদলাতে না পারার কারণে এই বিশাল সাম্রাজ্যটাও একসময় দুর্বল হতে শুরু করে, আর প্রথম বিশ্বযুদ্ধের পর এর গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটে। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা কি? এই যে একটা ছোট রাজ্য থেকে বিশ্বের সেরা সাম্রাজ্যগুলোর একটা হয়ে ওঠা, আর তারপর আবার ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া, এই পুরো গল্পটা থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি আছে? এর সবচেয়ে বড় শিক্ষাটা খুব সহজ কিন্তু অনেক গভীর। শক্তি, একতা আর বিশ্বাস, এই তিনটা জিনিস যদি একসাথে থাকে তাহলে কোনো কিছুই অসম্ভব না। সঠিক নেতৃত্ব, ইস্পাত কঠিন একতা আর নিজের লক্ষ্যের উপর গভীর বিশ্বাস, এই সব কিছু মিলে গেলে যে কোনো অসম্ভবকেই সম্ভব করা যায়। আর এটাই হয়তো অটোমান সাম্রাজ্যের রেখে যাওয়া সবচেয়ে বড় উত্তরাধিকার।